subscribe now and press the bell icon. বা সেই আলোচনাকে পূর্ণাঙ্গ রূপ দিতে আজকের দ্বিতীয় পর্ব। বাংলা যারা অনার্স নিয়ে পড়ছে কিংবা বাংলা নিয়ে স্নাতকোত্তর এমএ ডিগ্রি করছে কিংবা বাংলা বিষয়ে নেট সেট বা যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তাদের জন্য এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আগের পর্বে মোটামুটিভাবে উল্লেখ করেছি যে মহামুনি ভরত নাট্যশাস্ত্র রচনা করেছিলেন সম্ভবত খ্রিস্টের জন্মের 200 বছর আগে। তবে অনেকে তাকে খ্রিস্টীয় 4th শতাব্দীর লোক বলে মনে করেন। ভরতের জীবনকাল সম্পর্কে আমরা কোনো স্থির সিদ্ধান্তে উপনীত হতে পারি না, কেননা এর কারণ হচ্ছে ভারতীয় মনীষীদের অদ্ভুত এক জীবন দর্শন। স্রষ্টা সৃষ্টির অন্তরালে এমনভাবে আত্মগোপন করে থাকেন যে ভবিষ্যতের গবেষকদের কাছে তাদের কাল নির্ণয় এক দুরূহ সমস্যা হয়ে দেখা দেয়। সাধারণত শিল্প সমালোচনা দেখা দেয় বা শিল্প সমালোচনা করা হয় শিল্প সৃষ্টির পরে। তিনি যে নাট্যশাস্ত্র রচনা করেছেন তাহলে আমরা ধরে নিতেই পারি তার পূর্বেই পূর্ণাঙ্গ সংস্কৃত নাটক রচিত হয়েছিল। কালিদাস পূর্বযুগের নাট্যকারদের মধ্যে ভাস ও অশ্বঘোষের নাটকের কথা আমরা জানতে পারি। ত্রিবান্দ্রমে ভাসের 13টি নাটক আবিষ্কৃত হয়েছে। অধ্যাপক লুডার্সের চেষ্টায় অশ্বঘোষের নাটকের যে অংশগুলি পণ্ডিতদের হাতে এসে পৌঁছেছে সেগুলি নাট্যশাস্ত্রের রচনাকাল নির্ধারণে আমাদের অনেক সাহায্য করে থাকে। অশ্বঘোষ ছিলেন কুষাণ সম্রাট কনিষ্কের সমসাময়িক। সম্রাট কনিষ্কের শাসনকাল খ্রিস্টীয় 1ম শতাব্দী। সুতরাং অশ্বঘোষের নাটকগুলি ওই সময়েই রচিত হয়েছিল। আবার অধ্যাপক কিথের অভিমত খ্রিস্টপূর্ব 2য় শতকের আগে নাট্যশাস্ত্রের রচনাকালকে আমরা পিছিয়ে নিয়ে যেতে পারি না। মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব 2য় শতকই হবে আমাদের গবেষণার শেষ সীমারেখা। ভরতমুনি নাট্যবেদের আদি প্রবক্তা। রসশাস্ত্র ও অলঙ্কার শাস্ত্রের সমন্বয়ে যে কাব্যশাস্ত্র, তারও আদিগুরু মহামতি ভরত। নাট্যশাস্ত্রের ভরতমুনি রসতত্ত্বের আদি প্রবক্তা হলেও রসতত্ত্ব নিঃসন্দেহে ভরতের চেয়েও প্রাচীন। ভরতের মতে রসই নাটকের প্রাণ। ভরত বলেছেন, রস ছাড়া কোনো অর্থই প্রবর্তিত হয় না। ভরতের এই রসের ব্যাখ্যায় পরবর্তী সময়ে পরস্পর বিরোধী মতামত দেখা যায়। ভট্টলোল্লট, ভট্টশঙ্কুক প্রমুখ পণ্ডিতেরা ভরতের গ্রন্থে টিকা লিখতে গিয়ে নিজেদের ব্যাখ্যা উপস্থিত করেছেন। তাঁদের মতে রস বলতে বোঝায় নাট্যরস। আলঙ্কারিকেরা নাট্যরস স্বরূপেই কাব্যে রস গ্রহণ করেছিলেন, কিন্তু রসের এস্থেটিক গুরুত্ব অনুধাবন করতে পারেননি। আনন্দবর্ধন সর্বপ্রথম রসের সর্বাতিশয় মূল্যকে স্বীকার এবং ব্যঞ্জনা বা ধ্বনিতত্ত্বের সঙ্গে রসতত্ত্বের সম্পর্ক প্রতিষ্ঠিত করেছিলেন। তার মতে ভরত কথিত রস কেবলমাত্র নাট্যের প্রাণ নয়, দৃশ্য ও শ্রব্য উভয়বিধ কবিকর্মেরই সারার্থ। নাটকে প্রযোজ্য এবং নাট্যতত্ত্বের আলোচ্য রস এইভাবে কাব্যে প্রযুক্ত ও কাব্যতত্ত্বে অন্তর্ভুক্ত হয়েছিল। আনন্দবর্ধনের পর কাব্যে রসের গুরুত্ব স্বীকৃত হলেও ধ্বনিবাদ বা রসের ব্যঙ্গত্ব ব্যাপক স্বীকৃতি লাভ করতে পারেনি। ধ্বনিবাদ ও ধ্বনিবাদের ভিত্তিতে
ব্যাখ্যাত রসবাদও অস্বীকৃত হয়েছিল। ধ্বনিভিত্তিক রসবাদে যা প্রাসঙ্গিক তা প্রদর্শন এবং নাট্যরস ও কাব্যরসের সাযুজ্য প্রমাণের জন্যই সম্ভবত অভিনবগুপ্ত ভরতের নাট্যশাস্ত্রের টিকা অভিনব ভারতী রচনায় প্রবৃত্ত হয়েছিলেন। ভরত রস সম্পর্কে অত্যন্ত সংক্ষিপ্ত উল্লেখ করেছেন। তিনি বলেছেন, বিভাব অনুভাব ব্যভিচারী সংযোগে রস নিষ্পত্তি হয়। এই নিষ্পত্তির অর্থ বোঝাতে তিনি ষাড়বদী রস নিষ্পত্তির দৃষ্টান্ত দিয়েছেন। যেমন নানা ব্যঞ্জন ঔষধি ও দ্রব্য সংযোগে রস নিষ্পত্তি হয়, সেই রকম নানা ভাবের উপগমে রস নিষ্পত্তি হয়। যেমন গুড় ইত্যাদি দ্রব্য, ব্যঞ্জন এবং ঔষধির সঙ্গমে ষাড়বাদী রস উৎপন্ন হয়, সেই রকম নানা ভাবের দ্বারা উপগত হলেও স্থায়ী ভাব রসত্ব লাভ করে। ভরতের এই দৃষ্টান্ত লৌকিক রস নিষ্পত্তির দৃষ্টান্ত। ভারতীয় রসবাদের উদ্গাতা ভরত তাঁর প্রচারিত নাট্যরসকেই পরবর্তী যুগের পণ্ডিতেরা কাব্যরস বলে স্বীকার করে নিয়েছেন। একাদশ শতকে অভিনবগুপ্তের মতো মনীষী ও তাঁর অভিনব ভারতী ভাষ্যে কাব্যরস ও নাট্যরসের অভিন্নতা প্রচার করেছেন। তবে এ বিষয়েও বিরুদ্ধ মতবাদের অভাব নেই। এখানেও বিতর্কের অবকাশ যথেষ্ট। আমরা আচার্য ভরতকে অনুসরণ করে নাট্যরস ও কাব্যরসকে সমার্থক বলেই গ্রহণ করে থাকি। ভরতের মতে রসই নাট্যের প্রাণ। তিনি রসকে বীজের সঙ্গে তুলনা করেছেন। যথা বীজাৎ ভবেদ বৃক্ষ বৃক্ষাৎ পুষ্পং ফলং তথা তথা মূলং রসাঃ সর্বে তেভ্য ভাবা ব্যবস্থিতা। নাট্যশাস্ত্রের 6ষ্ঠ অধ্যায়ে তিনি কথা বলেছেন। এর অর্থ, যেমন ক্ষুদ্র বীজ অঙ্কুর কাণ্ড শাখা প্রশাখা বিশিষ্ট বৃহৎ বনস্পতিতে পরিণত হয়, ক্রমে যেমন তা মনোহর পুষ্পপল্লবে বিভূষিত হয়ে ওঠে এবং তার চরম পরিণতি যেমন বিচিত্র ফলসম্ভারে, তেমনি কবির অন্তর্গূঢ় রসবীজ আপন প্রাণশক্তির উল্লাস বশে শব্দ অর্থ অলঙ্কার রূপে আপনাকে অঙ্কুরিত কুসুমিত মঞ্জরিত করে তোলে, সর্বশেষে পরিণত হয় সহৃদয়ের রসচর্বণায়। নাটকের অভিনয় দেখে সহৃদয় সামাজিকের মনে যে আনন্দের সৃষ্টি হয় তাকেই রস নামে অভিহিত করা হয়েছে। বিভাব অনুভাব ও ব্যভিচারী ভাবের সংযোগে এই রসের উদ্ভব হয়। উদাহরণস্বরূপ আমরা শৃঙ্গার রসের কথা বলছি। এই রসের সৃষ্টিকল্পে আমাদের প্রয়োজন নায়ক নায়িকার কায়িক উপস্থিতি, আরও প্রয়োজন গন্ধভারে অমন্থর মলয় হিল্লোল ও জ্যোৎস্না পুলকিত পরিবেশ। এদেরই ভরতমুনি বিভাব বলেছেন। মিলন দৃশ্যে প্রেমিক যুগলের ভ্রুভঙ্গ অপাঙ্গে চেয়ে থাকা, এদের বলা হয়েছে অনুভাব। এবং ভালোবাসার অনুষঙ্গ যে উদ্বেগ উত্তেজনা, এদের বলা হয়েছে ব্যভিচারী ভাব। এই 3টি ভাবের সমন্বয়ই হল রসের জনক। সাত্ত্বিক ভাব রস সৃজনের সহায়ক না হলেও এটি হচ্ছে অন্তশীলা ভাবের দ্যোতক। সাত্ত্বিক ভাব স্বতঃস্ফূর্ত। ভরত স্তম্ভ প্রভৃতি 8টি সাত্ত্বিক ভাব, রতি প্রমুখ 8টি স্থায়ী ভাব ও নির্বেদ গ্লানি প্রমুখ 33টি ব্যভিচারী ভাবের কথা উল্লেখ করেছেন। সহৃদয় সামাজিক অভিনয়ের মাধ্যমে অভিনীত বিষয়বস্তুর সঙ্গে একাত্মতা অনুভব করে। দর্শক ভুলে যান স্থান কাল ও পাত্রের ব্যবধান, তার মনে এক অপূর্ব ভাবাবেশ জেগে ওঠে। ভরতমুনি একেই রস আখ্যা দিয়েছেন। নহি রসাদ রীতে কশ্চিৎ অর্থ প্রবর্ততে তত্র বিভাবানুভাব ব্যভিচারী সংযোগাদ রস নিষ্পত্তি। অর্থাৎ রস ব্যতীত কোনো বিষয়ের প্রবর্তনা হয় না, সেই নাট্য বিষয়ে ভাব বিভাব অনুভাব ও ব্যভিচারী ভাবের সংযোগে রস নিষ্পত্তি হয়। এখানেও বিতর্কের কোনো শেষ নেই। সংযোগ ও নিষ্পত্তি
এই কথা দুটিকে কেন্দ্র করে পণ্ডিতদের মধ্যে অনেক বিতর্ক দেখা দিয়েছে। তার মতে ভিন্নধর্মী গাছগাছড়া ও দ্রব্যের সংমিশ্রণে যেমন উৎকৃষ্ট পানীয়ের সৃষ্টি হয়, ঠিক তেমনি করেই বিভিন্ন ভাবের সমন্বয়ে রসের উৎপত্তি ঘটে। ভাবই হল রসের ভিত্তিভূমি। বিভাব, অনুভাব ও ব্যভিচারী ভাবের দ্বারা উপগত হয়ে স্থায়ী ভাব রসলোকের সৃষ্টি করে সামাজিক সহৃদয় সামাজিকের মনে। এই তত্ত্বটি নাট্যশাস্ত্রকারের ঢের পরবর্তীকালে তাঁরই অনুসরণে সাহিত্যাচার্য বিশ্বনাথ কবিরাজ তাঁর সাহিত্য দর্পণ গ্রন্থে ব্যাখ্যাত করেছেন। নাট্যশাস্ত্রকার ভরত তাঁর নাট্যশাস্ত্রের ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়ে রসবাদের আলোচনা করেছেন। তার আগেও আমাদের দেশে রসবাদের আলোচনার যে অসম্ভব ছিল না, আলোচনা যে হতো, সে কথা আমরা নাট্যশাস্ত্র থেকেই জানতে পারি। ভরত নিজেই কোনো অজ্ঞাতনামা গ্রন্থকারের রসতত্ত্ব সম্পর্কিত গ্রন্থ থেকে আর্যা ও অনুষ্টুপ ছন্দে রচিত উদ্ধৃতি নিজের গ্রন্থে সন্নিবিষ্ট করেছেন। তাই রাজশেখর ভরতকে রূপক অর্থাৎ নাট্যরসের উদ্গাতা বলে স্বীকার করলেও নন্দিকেশ্বরকেই কাব্যরসের জনক বলে প্রচার করেছেন। রসবাদের উদ্গাতা প্রকৃতপক্ষে কে ছিলেন সে কথা ঐতিহাসিকের গবেষণার বিষয়। তবে ভরতমুনির হাতে সর্বপ্রথম রসবাদ সুসম্বদ্ধ রূপ পরিগ্রহণ করেছে একথা অস্বীকার করা যায় না। পরবর্তী যুগের পণ্ডিতদের লেখায় আমরা ভরতের উল্লেখ বারে বারে পেয়েছি। প্রথিতযশা রসবাদী আনন্দবর্ধন ভরতকেই রসবাদের উদ্গাতা বলে স্বীকার করেছেন। ভট্টলোল্লট, ভট্টশঙ্কুক, ভট্টনায়ক এবং আরও অনেকে ভরতের রসবাদকে কেন্দ্র করেই নিজেদের মতবাদ গড়ে তুলেছেন। নাট্যশাস্ত্রে ভরত 8টি রসের উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, শৃঙ্গার হাস্য করুণ রৌদ্র বীর ভয়ানকা বিভৎসাদ্ভূত সঙ্গৌ চেত্তষ্টৌ নাট্যে রসা স্মৃতা। অর্থাৎ শৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানক, বিভৎস ও অদ্ভুত নামক এই 8টি রস নাট্যশাস্ত্রে পণ্ডিতগণ স্মরণ করে থাকেন। এই রস অষ্টকের উৎপত্তি হল ভাব অষ্টককে কেন্দ্র করে 8টি স্থায়ী ভাবকে অবলম্বন করে। 8টি স্থায়ী ভাবকে অবলম্বন করে শৃঙ্গার প্রমুখ রসের উৎপত্তি। স্থায়ী ভাবগুলি হল রতি, হাস, সম, ক্রোধ, উৎসাহ, ভয়, জুগুপ্সা ও বিস্ময়। নাট্যশাস্ত্রোক্ত রসের সঠিক সংখ্যা নিয়েও বিতর্কের শেষ নেই। শান্তরসকে ভরত স্বীকার করেন কিনা সে সম্বন্ধেও গবেষণা ও বিতর্কের আজও নিরসন ঘটেনি। শান্তরসের স্বীকৃতির জন্যে নাট্যশাস্ত্রের ভাষ্যকার অভিনবগুপ্তের উদ্যম প্রশংসার যোগ্য। পরবর্তী যুগে শান্তরসকে ভরতের রস পরিকল্পনায় যোগ্য মর্যাদায় প্রতিষ্ঠিত করবার জন্য তিনি নাট্যশাস্ত্রের বিভিন্ন পাঠ গ্রহণ করেন। ভাষ্যকারের হাতে নাট্যশাস্ত্রের শ্লোকগুলির সামান্য পরিবর্তন হলো, এখানে ওখানে রসের পর্যায়ে শান্ত স্থান গ্রহণ করল এবং স্থায়ী ভাব হিসেবে গৃহীত হল সম অথবা নির্বেদ। আনন্দবর্ধনও অভিনবগুপ্তের মতো আনন্দবর্ধনও শান্তরসকে রস হিসেবে স্বীকার করেছেন, তবে তিনি সম অথবা নির্বেদকে শান্তের স্থায়ী ভাব হিসেবে গ্রহণ করেননি। তার মতে তৃষ্ণাক্ষয় সুখ অর্থাৎ সমস্ত কামনা নিবৃত্তিজনিত যে আনন্দ বা সুখ, সেই সুখই হল শান্তরসের স্থায়ী ভাব। বস্তুত ভরতের মতে শৃঙ্গার, রৌদ্র, বীর এবং বিভৎস রসেই মুখ্য রস এবং অন্যান্য রসগুলি গৌণ। গৌণ রসগুলি মুখ্য রস থেকে জাত হয়। ডক্টর ভি রাঘবনকে অনুসরণ করে শান্তরস সম্বন্ধে কথা বলা চলে যে ভরত তাঁর নাট্যশাস্ত্রে 9টি রসের উল্লেখ করেননি। ভরতের
রসপরিকল্পনায় শান্তরসের স্থান ছিল না। পরবর্তী যুগের নাট্যশাস্ত্রে আমরা যে শান্তরসের উল্লেখ পাই তা ভাষ্যকারেরাই যোগ করেছেন। এই প্রসঙ্গে আরও একটি কথা আমরা উল্লেখ করতে পারি। ভরতের নাট্যশাস্ত্র অভিনয়িক বা নাট্য সম্বন্ধীয় আলোচনা গ্রন্থ। তাই নাট্যশাস্ত্রের সমস্ত আলোচনায় অভিনয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে। ভারতীয় সভ্যতার ইতিহাসে সর্বপ্রথমে নাট্যকলার উপরে বিশ্লেষণী আলোচনার সার্থক বোধন হয়েছে নাট্যশাস্ত্রে, ভরতের নাট্যশাস্ত্রে। কাব্যকলার যেটুকু নাট্যকলার আওতায় পড়ে সেটুকুর আলোচনাও আমরা ওখানে পেয়ে থাকি। ভরতের নাট্যরস সম্পর্কিত তত্ত্বগুলি ভরতোত্তর যুগের কাব্যাদর্শ নির্ণয়ে প্রভূত সাহায্য করেছে, একথা আমরা আগেই বলেছি। সার্থক নাট্যরস সৃষ্টির জন্য ভরত নাট্যশাস্ত্রের ষষ্ঠদশ অধ্যায়ে কাব্যশাস্ত্রের অলঙ্কার, দোষ, গুণ এবং লক্ষণ সম্পর্কে সুনিপুণভাবে আলোচনা করেছেন। ভরত পরবর্তী যুগের আলঙ্কারিকেরা কাব্যলক্ষণ ও কাব্যাদর্শ বিচার করতে গিয়ে ভরতের প্রদর্শিত পথেই যাতায়াত করেছেন এবং তাঁকে বারবার স্মরণ করেছেন। এ কথা সর্বজন স্বীকৃত যে ভারতীয় আলঙ্কারিকেরা ভরতের কাছে অশেষ ঋণী। ভারতীয় নাট্যকলার উপরে প্রথম পূর্ণাঙ্গ আলোচনা ভরতের লোকজয়ী প্রতিভার সার্থক সৃষ্টি। ভরতের নাট্যশাস্ত্র নাট্যবেদ নামে অভিহিত হয়েছে কলারসিকের কাছে। একে বলা হয়েছে পঞ্চম বেদ। ভারতীয়রা সে যুগে কি গভীর শ্রদ্ধার সঙ্গে নাট্যকে এবং কাব্যকে গ্রহণ করেছিল তার পরিচয় আমরা পাই এই পঞ্চম বেদ আখ্যাটি থেকে। মহাভারতের মতোই নাট্যবেদও ভারতীয় সমাজ ও সংস্কৃতিকে ধারণ করে রেখেছে। নাট্যশাস্ত্র সার্বজনিক এবং সার্বজাগতিক মানব সমাজের যাবতীয় জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার প্রয়োজন হয় নাট্য বা কাব্য রচনায়। অখিল বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু কল্পনীয় তাকেই কাব্য বা নাটকের বিষয়ীভূত করা চলে। তাই 2000 বছরের দুস্তর ব্যবধান অতিক্রম করে আজও আমাদের কানে ঋষি ভরতের বেদমন্ত্র ধ্বনিত হয়ে থাকে। ন তজ্জ্ঞানং ন তচ্ছিল্পং না সা বিদ্যা ন সা কলা নাসৌ যোগ ন তৎকর্ম নাট্যস্মিন সন্নদৃশ্যতে। এমন জ্ঞান নেই, এমন শিল্প নেই, এমন বিদ্যা নেই, এমন কলা নেই, এমন যোগ বা কৌশল নেই, এমন কর্ম নেই যা নাট্যে দেখা যায় না। নাট্য মানুষের ধর্ম, রাষ্ট্রীয় ও সামাজিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে রয়েছে স্মরণাতীত কাল থেকে। এ যুগের মানুষের জীবন থেকেও ভুরি ভুরি নজির দেওয়া যায় নাটকের সঙ্গে তাদের সমগ্র ব্যক্তি জীবনের নিগূঢ় সম্বন্ধটির। এমনকি মানুষের নৈতিক জীবনের উপরেও নাটকের প্রভাব সুদূর প্রসারী। এইভাবে দেখা যায় নাটকের যে স্থান নির্দেশ করেছেন মহামুনি ভরত তার মান অত্যন্ত উচ্চ। মানুষের সর্ববিধ কল্যাণ সাধনে নাটকের অনলস প্রয়াস আমরা দেখে থাকি। তাই বুঝি নাট্যশাস্ত্রের শ্লোকগুচ্ছ বেদমন্ত্রের সম্মাননা লাভ করেছে ভারতবর্ষীয় মানুষের কাছে। নাট্যবেদে মানুষের সর্ববিধ কল্যাণ করবার দায়িত্বটুকু নাট্যের উপর অর্পণ করেছেন নাট্যশাস্ত্রকার ভরত। শুধু ক্ষণিক আনন্দদানী নাটকের কাজ নয়, নাটকের কাজ হল মানুষের জীবনে পূর্ণ কল্যাণের প্রতিষ্ঠা। এই মহৎ তত্ত্বের উত্তরাধিকার আমাদের দিয়েছেন আচার্য ভরত।